আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমাদের জীবের যে কোষ এবং টিস্যু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথম যে পড়াটা সেটা হচ্ছে আমাদের কোষ। চলো আমরা জেনে নিই কোষ সম্বন্ধে। তাহলে কোষ শব্দটি কোষ যে জিনিসটা, এটা 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। কোষ যেটাকে আমরা ইংলিশে বলি সেল। তাহলে এই সেল শব্দটি ল্যাটিন শব্দ। আমাদের পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, আমরা বিগত অধ্যায়ে পড়েছি যে সায়েন্টিফিক নেমগুলো ল্যাটিন ভাষায় হয়। তো সেই ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন কোষ শব্দ সেলুলা, ল্যাটিন সেলুলা থেকে কোষ শব্দ এসেছে। এই সেলুলা শব্দ থেকে কোষ, সেলুলা শব্দ অর্থ কি ক্ষুদ্র প্রকোষ্ঠ, মানে কুঠুরি আর কি। আমরা জেলখানা যেমন ছোট ছোট প্রকোষ্ঠ বলি না, ওইটা ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি বলা হয়। আচ্ছা, কোষ কাকে বলে? কোষের সবচেয়ে একটা সহজ সংজ্ঞা হচ্ছে এটা। এখানে আমাদের বলা হয়েছে যে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। অর্থাৎ একটা বিল্ডিং যদি আমি নির্মাণ করি, তাহলে এখানে একটা একক আছে, যেমন এটা ইট একটা একক, অনেকগুলো ইট একত্রে মিলিত হয়ে এখানে কি হয়, কোষ একটা বিল্ডিং হচ্ছে। ঠিক সেম টু সেম এখানে আমাদের জীবদেহ অনেকগুলা বস্তু একসাথে মিলিত হয়ে একটা জীবদেহ গঠন হচ্ছে। এই জীবদেহের গঠন এবং কি বলছে কাজের একক, কটা কথা বললাম, দুইটা, যে জীবদেহের গঠন এবং কাজের একককে কি বলা হয়, কোষ বলা হয়। আর একটু যদি বড়ভাবে শিখি, তাহলে বিজ্ঞানী লোই ও সিকিবিস 1969 সালে তাদের মতে তারা কি বলেছে যে বৈষম্যবেদ্য পর্দা, এখানে একটা কথা আসছে, বৈষম্যবেদ্য পর্দা। এই জিনিসটা কি আমি একটু বলি। আমাদের পর্দা হচ্ছে তিন প্রকার, পর্দা তিন প্রকার, অনেকে এইটি পড়েছ। তো আমাদের পর্দা তিন প্রকার হচ্ছে কি, একটা হচ্ছে অবেদ্য, ভেদ্য, একটা হচ্ছে বৈষম্যবেদ্য। অবেদ্য কি, যে পর্দার ভিতর থেকে মানে ভেতরে যাওয়া যায় না, বের হওয়া যায় না, অবেদ্য। যেমন আমি বলতে পারি একটা বদ্ধ রুম, একটা বন্ধ রুম, বা একটা কাচের একটা জার, তো এখানে ভিতরে যাওয়া আসা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে অবেদ্য। আর বেদ্য মানে সবাই যাওয়া আসা করতে পারে, খোলা আছে, সবাই যাওয়া আসা করতে পারে। আর বৈষম্য বেদ্য ইংলিশে বলে সিলেক্টিভলি পারমিয়েবল। এই বৈষম্য বেদ্য মানে সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ কিছু কিছু মানুষের এন্ট্রি দেওয়া আছে। যেমন ধরো এখন ফুটবল খেলা চলছে, তাহলে এখানে যেমন ধরো এখানে স্টেডিয়ামটা, এটা একটা বৈষম্যবদ্ধ পর্দা। কিরকম জিনিসটা, যে তুমি স্টেডিয়ামে যদি তুমি চাইলে ঢুকতে পারবে না, যাদের টিকিট আছে তারা ঢুকতে পারবে। তাহলে এখানে সিলেক্টিভ মানুষ ঢুকতে পারবে, এখানে বলে এখানে সিলেক্টিভ মানুষ, এটাকে বলে সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভ মানুষ ছাড়া কিন্তু এখানে ঢুকতে পারবে না। তাহলে ওই বৈষম্যবদ্ধ পর্দা মানে জিনিসটা এমনই যে কোষের ভিতরে কিছু কিছু জিনিস ঢুকতে পারবে যাদের অনুমতি আছে, আবার যাদের সুযোগ নেই তারা ঢুকতে পারবে না। তো এই কথাটা বলা হয়েছে যে বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক এবং অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। তাহলে অন্য সজীব মাধ্যম লাগে না। একটা যেমন আমরা একটা জুতা তৈরি করতে হলে একবার যেটা প্রথমটা শ্বাস তৈরি করে, এবার অথবা একটা ইট তৈরি করতে হলে প্রথমে একটা শ্বাস তৈরি করে, ওই শ্বাসের ভিতরে ফালায় মাটিটাকে, তখন ওই শ্বাসের মতো একটা ইট তৈরি হয় বা একটা জুতা তৈরি হয়। কিন্তু কোষ এমন একটা জিনিস যে নিজে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, অর্থাৎ কারোকে সে কপি করা লাগে না, সে নিজে নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এরকম বস্তুকে কি বলা হয়, কোষ বলা হয়। তাহলে কোষ আমরা কিরকম জানলাম। এখন কোষ আমাদের কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কোষের প্রকারভেদের ক্ষেত্রে আবার ইয়া আছে যে কাজের ভিত্তিতে একরকম, আবার নিউক্লিয়াসের ভিত্তিতে একরকম। চলো আমরা এখন কোষের প্রকারভেদ সম্বন্ধে জানি। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব নিউক্লিয়াসের কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কোষের প্রকারভেদ। তো কোষকে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে আদি কোষ, আর দ্বিতীয় হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আদি বলতে এখানে বলা হচ্ছে প্রাকেন্দ্রিক কোষ, বা ইংলিশে বললে প্রোক্যারিওটিক সেল। এখানে প্রো মানে আদি, আমাদের যেমন মোবাইলের ক্ষেত্রে আমরা প্রো মানে বুঝি নতুন আপডেট, কিন্তু বিজ্ঞানের ভাষায় প্রো মানে হচ্ছে আদি। তাহলে প্রোক্যারিওটিক সেল জিনিসটা আদি মানে এখানে অনেক কিছু গ্যাপ আছে। যেমন দেখি, এই ধরনের কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াস যে যে উপাদান থাকার প্রয়োজন সব উপাদান নেই। কি কি নেই আমরা জানবো। তারপরে কোষের ভিতরে অনেক অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, তারপরে আমাদের প্লাস্টিড, কোষ গহ্বর, লাইসোজোম, গোলজি বস্তু। কিন্তু এখানে ক্ষেত্রে রাইবোজোম ছাড়া কোষের অন্যান্য অঙ্গাণু অনুপস্থিত, অর্থাৎ এগুলো কিছুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। আর ক্রোমোজোম, যেটা নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে, অন্যান্য কিছু থাকে না, আরএনএ, হিস্টোন, প্রোটিন এগুলো কিছুই থাকে না। তাহলে উদাহরণ কি, ব্যাকটেরিয়া, বিজিএ মানে ব্লু গ্রিন অ্যালগি, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল।
অর্থাৎ মনের রাজ্য যেগুলো আছে আর কি। আর পরবর্তীতে আছে আছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। তাহলে প্রকৃত কোষ কোনটা? এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ সব উপাদান থাকে। রাইবোজোম সহ কোষের সকল অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গোলজি বস্তু, এরকম কোষ গহ্বর, সেন্ট্রিওল, সমস্ত অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে, অর্থাৎ যা 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 লাগে, হ্যাঁ, ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন সমস্ত উপাদান আছে। যেমন কি সকল জীবকোষ আর কি, ওগুলো ছাড়া, যেমন অ্যামিবা, জাম গাছ, মানুষ, আমরা বলতে পারি ফাঞ্জাই রাজ্য, তো এগুলো যা আছে সমস্ত জীবকোষ বেশিরভাগই এগুলো হচ্ছে কি তোমাদের প্রকৃত কোষ। আর কাজের ভিত্তিতে কোষকে ভাগ করা হয়েছে দুই ভাগে। কাজের ভিত্তিতে সেটা হচ্ছে কি দেহকোষ, সোমাটিক সেল, আর জনন কোষ তোমাকে জেনারেটিভ সেল। তো দেহকোষ কি? বহু কোষের জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। অর্থাৎ এই যে আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, তো আমাদের কোষ কিন্তু ভাগ হচ্ছে। তাহলে এই যে বহু কোষের জীবের দেহ গঠনে অংশগ্রহণ করছে, তো এই ধরনের কোষকে বলা হয় কি? দেহকোষ বলা হয়। আর এসব কোষের সাধারণত মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। কোন পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। জনন কোষ কোনটা? যৌন প্রজনন ও যৌনক্রম আছে। যৌনক্রম মানে হচ্ছে আমাদের ধাপ আর কি, স্পোরোফাইট এবং গেমিটোফাইট ধাপ যাদের আছে তাদেরকে বলে যৌনক্রম। তো যৌন প্রজনন হয় অথবা যৌনক্রম এগুলা দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। এই জনন কোষ উৎপন্ন হয়, তো জনন কোষ উৎপন্ন হতে হলে আমাদের কোন বিভাজন প্রয়োজন? মিওসিস পদ্ধতিতে। মিওসিস পদ্ধতিতে আমাদের জনন কোষ উৎপন্ন হয়। এই যে হ্যাপ্লয়েড যে উৎপন্ন হয়, এই হ্যাপ্লয়েড কোষটা হচ্ছে আমাদের দেহকোষের উৎপন্ন কোষটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড, এটাকে 2n দ্বারা প্রকাশ করে। আর জনন কোষের উৎপন্ন কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড, n দ্বারা প্রকাশ করে। একটাকে 2n দ্বারা প্রকাশ করে ডিপ্লয়েড, হচ্ছে হ্যাপ্লয়েড। আমাদের এখানে জনন কোষের মধ্যে দুই প্রকার আছে, শুক্রাণু, ডিম্বাণু। এবং শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যেই কোষ, এটাকে বলা জাইগোট বলা হয়। তো এই ছিল আমাদের কোষের প্রকারভেদ। এখন আমাদের কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে যে গুরুত্বপূর্ণ অঙ্গাণুটা আছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখা যাক মাইটোকন্ড্রিয়া কি বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে মাইটোকন্ড্রিয়া এটা আবিষ্কার করছে ব্যান্ডা 1886 সালে। উনি নাম দিয়েছিলেন বায়োব্লাস্ট। পরবর্তীতে যে বর্তমান নাম মাইটোকন্ড্রিয়া, এটা নামকরণ করেন রিচার্ড অল্টম্যান। তাহলে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আমরা লক্ষ্য করি। এখানে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। কি বলা হয়েছে? যে মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লিতে আবৃত। তাহলে 2টা স্তর, একটা স্তর বাইরের স্তর, এটা ভিতরের স্তর। তাহলে এর বাইরের স্তরটি মসৃণ, ফ্রেশ, একেবারে মসৃণ, এবং ভিতরের স্তরটি আঙ্গুলের মতো বাঁশ বিশিষ্ট। এই যে আঙ্গুলের মতো বাঁশ বিশিষ্ট, এই আঙ্গুলের মতো বাঁশটাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তরটা মসৃণ আর ভিতরের স্তরটা আঙ্গুলের মতো ভাঁজ বিশিষ্ট। এই আঙ্গুলের মতো ভাঁজ বিশিষ্ট অংশকে বলা হয় ক্রিস্টি বলা হয়। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। দেখবে যে লাল লাল করে দিয়েছি আমি, ছোট ছোট গোলাকার বস্তু আছে। এই বৃন্তযুক্ত গোলাকার বস্তুকে বলা হয় কি? অক্সিজোম বলা হয়। কি বলা হয় বললাম? অক্সিজোম বলা হয়। এই অক্সিজোমে বিভিন্ন এনজাইমগুলো সাধারণ থাকে, অর্থাৎ একটা জীবের শ্বসন কাজের জন্য বা বিভিন্ন কাজের জন্য অনেক সময় এনজাইমের প্রয়োজন হয়। তো মাইটোকন্ড্রিয়ার যে এনজাইমগুলো থাকে এগুলো এই অক্সিজেনের ভিতরে সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে জেলির মতো অংশ আছে, ডট ডট দিয়ে বুঝিয়েছি। তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? এটাকে বলে ম্যাট্রিক্স, বাংলাতে বলে মাতৃকা থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? জীবের শ্বসন কার্যে সাহায্য করা এর প্রধান কাজ। আমরা যে শ্বাস নিতেছি এটা, এবং এর প্রধান কাজ আমরা শ্বসনে পড়ব। শ্বসনের 4টা ধাপ, এর মধ্যে লাস্ট যে 3টা ধাপ, এই 3টা ধাপ কি? 3টা ধাপই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এবং 4টা ধাপের মধ্যে সর্বশেষের ধাপটা ক্রেবস চক্র। ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন প্রবাহতন্ত্র, এসিটাইল কোয়ে, এর মধ্যে ক্রেবস চক্রের সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। এবং ক্রেবস চক্রের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হয়। তো যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিকর বলা হয়। এটাও বলেছি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। এখানে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিকর বলা হয়, তখন ওই কথাটা বলবে যে কোষের শ্বসনের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে যে শেষ যে ধাপটা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে তোমার ক্রেবস চক্র, শেষের আগেরটা যেটা ক্রেবস চক্রের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এবং ক্রেবস চক্রেই সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, প্রায় 24টা এটিপি উৎপন্ন হয়। যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বা পাওয়ার হাউস বলা হয়। সাধারণত প্রাকৃতিক কোষ একটু আগে পড়িয়েছি যে প্রাকৃতিক কোষ বলতে এখানে আমরা যেটা যে আদি কোষ বলেছি,
তো আদি কোষের যেহেতু কোষের সকল অঙ্গাণু থাকে না রাইবোজোম ছাড়া, তো সাধারণত স্বাভাবিক মাইটোকন্ড্রিয়া থাকে না। তো আদি কোষ ছাড়াও কিছু কিছু শুক্রাণু কোষ আছে যেগুলোর ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে না, যেমন ট্রাইকোমোনাস, নবীর থেকে আসে এটা। মনোসার্কোমনোয়েডস, বানানটা একটু বড়, খেয়াল করে নিবে, এটা সাইন্টিফিক নেম, নিচে রাখ দিতে হবে। তো ইত্যাদি, এগুলো হচ্ছে প্রোটোজয়। তো ইত্যাদি প্রোটোজয়তে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তো এই ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া নিয়ে আজকের ক্লাস। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ প্লাস্টিড, নিউক্লিয়াস এগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে জাভেদ অনলাইন একাডেমির পাশে থাকার জন্য। আশা করি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে। আশা করি সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।